একটা শহর যেখানে প্রতিদিন হাজারো মানুষ স্বপ্ন নিয়ে আসে। কেউ চায় বড় অভিনেতা হতে, কেউ চায় ক্যামেরার পিছনে নাম করতে। কিন্তু সেই স্বপ্নের শহরে 2008 সালের মে মাসে এক ঘটনা ঘটে, যা স্বপ্নকে রূপ দেয় দুঃস্বপ্নে। একজন উঠতি অভিনেত্রী, একজন ফিল্ম প্রডিউসার আর একজন ভারতীয় নৌবাহিনীর অফিসার, এই তিনজনের সম্পর্ক, ঈর্ষা, অবিশ্বাস আর একটানা মিথ্যের জাল মিলে এমন এক খুন হয় যেটা আজও মানুষ ভয় করে মনে করে। খুন হয় শরীর, কিন্তু ছিন্ন ভিন্ন হয় ভালোবাসা, সম্পর্ক আর বিশ্বাস। এই কেসটা শুধু একটা খুন না, এটা সেই কেস যেখানে একটা মৃতদেহ 3 ঘন্টায় 300 টুকরো করে ফেলা হয়, যেখানে হ্যান্ডি ক্যামেরার পিছনে ছিল ঈর্ষা আর প্রতিশোধের আগুন, আর যেখানে এক সুন্দরী অভিনেত্রীর মুখের পেছনে ছিল এক ভয়ঙ্কর মানসিক ছায়া। এটা ছিল নীরজ গ্রোভার হত্যা মামলা, একটা কেস যা প্রমাণ করে যে কেউ খুন করতে পারে যদি পরিস্থিতি তাকে করে তোলে পশু। মুম্বই, একটা শহর যেটা কখনো ঘুমায় না। আলোর ঝলকানি, ক্যামেরার ফ্ল্যাশ আর হাজারো স্বপ্ন। এই শহরের বুকেই ছিল একজন ছেলে, নীরজ গ্রোভার। স্বপ্ন ছিল বড় পর্দার। ছোট শহর কানপুর থেকে এসে নিজের জায়গা করে নিয়েছিল টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। স্টার ওয়ানের মতো চ্যানেলের জন্য কাজ করতেন। পেছনে ছিল লড়াই, সামনে ছিল সফলতা। আর অন্যদিকে মারিয়া সাসার, ম্যাঙ্গালোরের মেয়ে, সিনেমায় অভিনয় করতে চেয়েছিল। শহরে এসেছিল বড় কিছু হতে। আর তাদের মাঝে একজন সেনা অফিসার, এমিলি ম্যাথিউ, পেশায় নেভি লেফটেন্যান্ট। ডিসিপ্লিন, নিয়ম আর পজেসিভনেস ওর জীবন এই 3টি শব্দে বাঁধা। এই 3টি মানুষ, এক শহর, এক প্রেম আর এক রাত। আর তারপরই শুরু হলো ভারতের সবচেয়ে ভয়াবহ ম্যানহান্ট। 2008 সালের মে মাস, একজন মানুষ নিখোঁজ, আর পুলিশ বুঝতেই পারছিল না সে কোথায় গেল। তবে গল্পটা সেখানেই থামেনি। শুরু হলো ফোন ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ আর একটা কাটা কাটা মৃতদেহ। এটা শুধুই একটি খুনের গল্প নয়, এটা প্রেম, হিংসা, অবিশ্বাস আর প্রতারণার এক নির্মম প্রতিচ্ছবি। আর এই কেসটাই ভারতের মিডিয়ায় এনে দিয়েছিল একটা আতঙ্কের ঢেউ। আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই ঘটনা, কিভাবে এক অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে একজন প্রযোজক নিখোঁজ হয়ে গেল, আর কেন একজন সেনা অফিসার কেটে ফেলল 300 টুকরো। সব জানব পরবর্তী অধ্যায়। 2008 সালের এপ্রিলে মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক তরুণ ছেলেকে নিয়ে জোর চর্চা চলছিল। নাম নীরজ গ্রোভার। স্মার্ট, পরিশ্রমী আর অসাধারণ কমিউনিকেশন স্কিল, এই 3 জিনিস তাকে ছোটখাটো প্রোডাকশন হাউস থেকে টানা তুলছিল বড় প্রজেক্টে। সে সময় তিনি একটি জনপ্রিয় সিরিয়াল কাহানি কিসি রোজ এবং ইয়ে মেরি লাইফেতে কাজ করছিলেন। কিন্তু এই উত্থান সহজ ছিল না। নীরজ ছোট শহর কানপুর থেকে মুম্বাই এসে শুরু করেছিলেন একদম তলা থেকে। অডিশনে বসা, প্রোডাকশন হাউসে ঘুরে ঘুরে কাজ চাওয়া, বন্ধুদের বাড়িতে রাত কাটানো, সব তিনি করেছেন। তবে তার মধ্যে ছিল এক প্রবল আগ্রহ, কিছু করব, নিজের পরিচয় গড়ব। এই আত্মবিশ্বাসী তাকে পরিচিত করান মডেল মারিয়া সাসি ম্যারিয়েটো ফ্রাঙ্কোর সঙ্গে। মারিয়া তখন মুম্বাইয়ে নতুন এসেছেন। তিনি চান টেলিভিশনে একটা বড় সুযোগ, আর নীরজ ছিলেন সেই দরজা যেটা দিয়ে মারিয়া হাঁটতে চেয়েছিলেন তার স্বপ্নের পথে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়। প্রথম দিকে ছিল শুধুই পেশাদার সম্পর্ক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায়। এই সম্পর্কটা ছিল অদ্ভুত। না, এটা স্পষ্ট প্রেম ছিল না, না এটাকে একেবারে বন্ধুত্ব বলা যায়। একদিন মারিয়া ফোন করেন নীরজকে। তিনি একটি নতুন ফ্ল্যাটে উঠেছেন মালাড এলাকায়, আর তার কিছু আসবাবপত্র দরকার। নীরজ সাথে সাথে রাজি হয়ে যান সাহায্য করতে। 2রা মে 2008 সকাল 11টা নাগাদ নীরজ তার অফিসে জানিয়ে দেন তিনি কিছু সময় বাইরে থাকবেন। তিনি তার শেষ ফোনটি করেন, আই এম গোয়িং টু হেল্প আ ফ্রেন্ড, আইল বি ব্যাক সুন। সেই ছিল তার শেষ ফোন। তারপর নিখোঁজ। যে লোকটা সকাল সকাল ঘর ছেড়ে বেরিয়েছিল সোজা সাপটা কাজে যাওয়ার কথা বলে, সে রাতে আর ফিরল না। না, পরের দিনও না। অফিসে ফোন নেই, বন্ধুরা জানে না, মারিয়া
চুপচাপ। কিন্তু তখনও কেউ জানত না মারিয়া ফ্রাঙ্কোর জীবনে এক ভয়ানক ছায়া আগেই ঢুকে পড়েছে। নাম এমিল মেহরা, এক প্রাক্তন নেভি অফিসার, যিনি মারিয়ার প্রেমিক। আর সেই সম্পর্কের ভিতরেই লুকিয়েছিল ঈর্ষা, সন্দেহ আর আগ্রাসী ভালোবাসার ছাপ। নীরজ যখন মারিয়ার ফ্ল্যাটে ঢুকেছিলেন তখন সেই ঘরের বাথরুমে লুকিয়েছিলেন এমিল মেহরা। তিনি এসেছিলেন আগের রাতেই ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট ধরে। কিন্তু কেন লুকোচ্ছিলেন? সে প্রশ্নের উত্তর ঘন অন্ধকারে গা ঢাকা দিয়েছিল। আর সেই অন্ধকার থেকেই আসছে পরবর্তী অধ্যায়ের রক্তজবা ইতিহাস। মুম্বই শহরের অন্য প্রান্তে তখন নতুন একটা গল্প শুরু হচ্ছিল, যেটা খুব সাধারণ হলেও শেষটা ছিল ভয়ঙ্কর। সান্তোষী, পুরোদস্তুর এক দক্ষিণী মেয়ে, তার মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক মেয়ে যার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। সে বেঙ্গালুরু থেকে মুম্বই এসেছিল অভিনয়ের দুনিয়ায় ভাগ্য পরীক্ষা করতে। তার জীবন ছিল যুদ্ধের মতো, অডিশন, প্রত্যাখ্যান, আবার চেষ্টা। একটা সময় সে একটা টিভি সিরিয়ালে ছোট একটা রোলে কাজ পায়। সেখানেই তার সঙ্গে আলাপ হয় নীল মহাজন নামে এক লাইট বয়ের, যাকে সবাই ভালোবাসে। চেহারায় তেমন আকর্ষণীয় নয়, কিন্তু মনের দিক থেকে খুব কেয়ারিং। সান্তোষীর জীবনে কেউ ছিল না, তাই তার ভেতরের শূন্যতাটা ধীরে ধীরে নীল পূরণ করতে থাকে। অল্পদিনেই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। একসাথে সময় কাটানো, ভবিষ্যতের পরিকল্পনা করা, সবই হচ্ছিল ধীরে ধীরে। সান্তোষী মনে করেছিল হয়তো এই ছেলেটাই তার জীবনের আসল ভরসা। কিন্তু একটা সময় এসে সম্পর্কটা বদলাতে শুরু করে। নীল হঠাৎ করে খুব পজিটিভ হয়ে ওঠে। সান্তোষী যখন অন্য কারো সঙ্গে কাজ করে তখন নীল রেগে যায়। সে চাইতো সান্তোষী শুধু তার কথাই শুনবে, তার সঙ্গেই থাকবে। প্রথমে সান্তোষী ভাবছিল এটা ভালোবাসা, কিন্তু কিছুদিন পর সেটা এক প্রকার মানসিক অত্যাচারে পরিণত হয়। নীল প্রায়ই সান্তোষীর ফোন চেক করত, কোথায় যাচ্ছ, কার সঙ্গে কাজ করছো, সবকিছু জানার চেষ্টা করত। সে এমনকি তার ফ্ল্যাটেও প্রায়ই এসে থাকত, যেন কিছু একটা নজরদারি করছিল। তবে এই সময়েও সান্তোষী কাউকে কিছু বলেনি, কারণ সে ভেবেছিল হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তব জীবন কখনো গল্পের মতো হয় না। ঠিক এই সময়েই অন্যদিকে নীরজ গ্রোভার আসছে সান্তোষীর জীবনে এক পেশাদার, সফল এবং প্রভাবশালী মানুষ হিসেবে। আর এখান থেকেই গল্পটা মোড় নেয় এক ভয়ানক বাঁকে। 2 মে 2008, রাত তখন 2টো ছুঁই ছুঁই। সিলেন্ট ঘুমিয়ে থাকা শহর মুম্বাই তখনও জানত না তার বুকের মধ্যেই এক তরুণ সাংবাদিকের দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। যে খুন শুধুমাত্র শরীরের নয়, ধ্বংস করেছিল স্বপ্ন, বিশ্বাস আর সম্পর্কের সমস্ত সীমা। সেদিন রাতে মারিয়া সুসাইরাজও তার প্রেমিক নাভি মুম্বাইয়ের মীরা রোড ফ্ল্যাটে ছিলেন। সেখানেই পৌঁছানোর কথা ছিল নীরজ গ্রোভারের। আগের দিনই মারিয়া ফোন করে জানিয়েছিল তাকে আসতে, কারণ তাদের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করতে চেয়েছিল। নীরজ সেই ফোন কল পেয়ে পৌঁছে গিয়েছিলেন মারিয়ার ফ্ল্যাটে, কিন্তু সেখানে তিনি জানতেন না কে অপেক্ষা করে আছে তার মৃত্যুর জন্য। রিপোর্ট অনুযায়ী যখন নীরজ ফ্ল্যাটে ঢোকেন তার কিছু পরেই সেখানে এসে হাজির হন মারিয়ার প্রেমিক ম্যাথিউ পাঞ্চারেন। তিনি ছিলেন নেভি লিউটেন্যান্ট, একদম নিয়মকানুন আর মান ইজ্জতের মানুষ। তিনি হঠাৎই হাজির হয়ে যান সেই রাতে। সেখানেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। ম্যাথিউ মারিয়ার ফ্ল্যাটে ঢুকে দেখেন তার প্রেমিকা অন্য একজন পুরুষের সঙ্গে রয়েছেন, যা তাকে ভীষণভাবে উত্তেজিত করে তোলে। একসাথে থাকে রাগ, ঈর্ষা আর সন্দেহ। একটা ঘোর লাগা মুহূর্তে ম্যাথিউ হাতের কাছে থাকা একটি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নীরজের ওপর। ছুরির একের পর এক আঘাতে রক্তে ভেসে যায় ঘর। শুধু একবার নয়, ফরেন্সিক রিপোর্ট বলছে নীরজের শরীরে একাধিক গভীর ছুরির আঘাত ছিল। তার দেহ নিথর হয়ে পড়ে যায় মারিয়ার ঘরের মেঝেতে। কিন্তু এখানেই শেষ নয়। খুন করার পর মারিয়া আর ম্যাথিউ দুজনেই শকড, কিন্তু শক থেকে বেরিয়ে তারা যা করল তা ছিল আরও নির্মম। তারা ঠিক করল দেহ লুকাতে হবে। পরের কয়েক ঘন্টা ধরে তারা প্লাস্টিক কাভার, বড় ছুরি, দাহ করার যন্ত্রপাতি ইত্যাদি কিনে আনে। ম্যাথিউ নিজে ছুরি দিয়ে নীরজের দেহ টুকরো টুকরো করে ফেলে। বডি কেটে ফেলা হয় 30টিরও বেশি অংশে। পরে সেই দেহাংশগুলো রাখা হয় একটি ব্যাগে। ব্যাগটি নেওয়া হয় কংক্রিট জঙ্গলে, একেবারে শহরের বাইরে, মানঘুড্ড এলাকার জঙ্গলে।
সেখানে আগুন জ্বালিয়ে প্লাস্টিকের ব্যাগ সহ পুড়িয়ে দেওয়া হয় নীরজের দেহাবশেষ। মারিয়া এরপর ঘর পরিষ্কার করে এমনভাবে যেন কিচ্ছুই ঘটেনি। এমনকি নীরজের ফোনও স্বাভাবিকভাবে চালু রাখা হয় যেন কেউ সন্দেহ না করে। এই পুরো ঘটনা একটা মানুষকে শুধু খুন করাই নয়, তার অস্তিত্ব মুছে ফেলার পরিকল্পনা ছিল। এই ছিল সেই রাত যেদিন মুম্বাই শহরের ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ হয়, একটা লাভ স্টোরি পরিণত হয় ক্রাইম থ্রিলারে, আর এক তরুণ সাংবাদিকের নাম চিরতরে ঢুকে যায় ক্রাইম রিপোর্টারদের ফাইলের পাতায়। কিন্তু এরপর কি? কিভাবে ধরা পড়ল খুনি? পুলিশ কিভাবে পায় সেই জ্বালিয়ে দেওয়া প্রমাণের টুকরোগুলো? চলুন এগিয়ে যাই। চ্যাপ্টার 5-এ ভস্মের মধ্যে থেকে প্রমাণ। 2008 সালের 7 মে ভোরবেলা মারিয়া সুসেরাজ তার ফ্ল্যাটে বসেছিলেন এক অদ্ভুত অস্থিরতায়। 3 দিন হয়ে গেছে ঘরের ভেতরে এক মৃতদেহ পড়ে আছে। সারা ঘর এক অদ্ভুত গন্ধে ভরে উঠেছে। কিন্তু সেই রাত ছিল সবথেকে বিভীষিকাময়। এমএল জেরোম 3 দিন পর ফের আসে মুম্বাইয়ে। পুলিশি চাকরি, ছুটি পাওয়া সহজ নয়। সে যখন ঘরে ঢোকে তখন মারিয়া তাকে বলে, দেহ এখনো এখানেই আছে। জেরোম প্রথমে চুপ, তারপর হঠাৎ করেই সে একটা প্ল্যান নেয়। দুজন মিলে বাজারে যায়, কিনে আনে একটা বড় করাত, কিছু প্লাস্টিক ব্যাগ, ব্লিচ, অ্যাসিড আর কিছু ক্লিনিং মেটেরিয়াল। সেদিন রাত 2টা থেকে ভোর 5টা তারা দুজনে মিলে নীরজের মৃতদেহ টুকরো করে 11টি অংশে ভাগ করে। এই অংশগুলো রাখা হয় বিভিন্ন পলিথিন আর কাপড়ে মুড়ে। মারিয়া তখনও কাঁদছিল, কিন্তু জেরোম ছিল পাথরের মতো। তার মুখে তখন একটাই কথা ছিল, ও মারা গেছে, এখন শুধু প্রমাণ লোপাট করতে হবে। পরের দিন সকালবেলা তারা সেই 11টা ব্যাগ নিয়ে যায় মহারাষ্ট্রের মানার নামের এক নির্জন জঙ্গলে। সেখানে জেরোম গর্ত খুঁড়ে দেহাংশ রাখে, তারপর কিরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে জ্বলার গন্ধ। তাদের মনে হয়েছিল সব শেষ, কিন্তু কিছুই শেষ হয়নি। পুলিশ তখন নীরজের নিখোঁজ রিপোর্ট নিয়েই নড়ে চড়ে বসছে। কিছুদিনের মধ্যেই পুলিশ ট্র্যাক করে তার মোবাইলের শেষ লোকেশন, মারিয়ার ফ্ল্যাট। যখন পুলিশ মারিয়াকে জিজ্ঞাসাবাদ করে, সে প্রথমে বলে, নীরজ, ও তো কদিন আগে বেরিয়ে গেছে। কিন্তু পুলিশ জোর দেয়, আর ঠিক তখনই ঘটে প্রথম বড় ভাঙন। মারিয়া ধীরে ধীরে বলে ফেলে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও মারা গেছে, আমি ভয় পেয়েছিলাম। এই স্বীকারোক্তিই ছিল পরবর্তী হিমশীতল অধ্যায়ের। জেরোমের বিরুদ্ধে খুন, দেহলোপাট এবং মারিয়ার বিরুদ্ধে অপরাধের সহায়তার অভিযোগ আনা হয়। যখন পুলিশ জঙ্গলে যায় তখনও সেখানে পোড়া হাড়, দেহাংশের কিছু টুকরো পাওয়া যায়। ডিএনএ রিপোর্ট নিশ্চিত করে এটাই ছিল নীরজ গ্রোভারের দেহ। এই অধ্যায় ছিল নৃশংসতার এক চূড়ান্ত রূপ। একজন মানুষকে শুধু সন্দেহের ভিত্তিতে খুন করা, তারপর ঠান্ডা মাথায় দেহ টুকরো করে জ্বালিয়ে দেওয়া, এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? আরও অন্ধকারে নিয়ে যাবে চ্যাপ্টার 6, একটা বিচার, একটা নাটক আর মিডিয়ার রণক্ষেত্র। ঘড়ির কাঁটা তখন থেমে গেছে যেন। দিনরাত এক হয়ে গেছে। মুম্বই পুলিশ তখন ছুটছে। কেন একজন মেয়ে প্রেমিকের সঙ্গে মিলে একজন মানুষকে কুপিয়ে কেটে ফেলে, তার দেহ পোড়ায়? নতুন মোড় নেয় তদন্ত। পুলিশ যখন আরও জিজ্ঞাসাবাদ করে তখন মারিয়া আর এলোহান দুজনেই নিজ নিজ স্বীকারোক্তিতে একরকম সত্যের ভিন্ন রূপ তুলে ধরে। এলোহান বলেন, আমি ওকে মারিনি, আমি যখন বাসায় এলাম তখন গ্রোভার মৃত। আর মারিয়া বলেন, আমি রাগে গিয়ে ওকে মেরেছি, কিন্তু এলোহান এসে পরে দেহ কাটতে সাহায্য করেছে। এখানে তদন্ত বিভক্ত হয়ে যায়। পুলিশ বুঝতে পারে এখানে প্রেম, ঈর্ষা, লোভ আর এক ধরনের আধিপত্যের লড়াই ছিল। সাজানো জীবনের মুখোশ খুলে যায়। মারিয়া তখন বলছিলেন, আমি শুধু চেয়েছিলাম যে সে যেন আমার সঙ্গে থাকে, কিন্তু ও অন্য মেয়েদের সঙ্গেও কথা বলতো। আমিও মানুষ, আমি ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম। তদন্ত করে পুলিশ যখন বুঝতে পারে যে গ্রোভারের মৃত্যু ছিল একটি হঠাৎ ঘটে যাওয়া অপরিকল্পিত ঘটনা, কিন্তু তারপর যে কাজগুলো হয়েছে তা ছিল সম্পূর্ণ ঠান্ডা মাথায় রচিত। তাদের ফ্রিজ,
ছুরি, কাপড়, গ্লাভস সব ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়। আদালত পটে এক নাট্যরূপ। 2008 সালে মামলাটি আদালতে যায়। সবার চমকে দিয়ে গ্রোভারের বাবা মা চিৎকার করে বলেছিলেন, আমার ছেলেকে যারা মেরেছে তাদের মৃত্যুদণ্ড চাই। কিন্তু মারিয়ার আইনজীবী বলেন, এটা ছিল সেলফ ডিফেন্স। ও একজন মানসিকভাবে নির্যাতিত মহিলা। আর এলোহানের পক্ষের যুক্তি ছিল, ও তো কিছুই জানত না, শুধুই সাহায্য করেছে কারণ ভালোবাসত মারিয়াকে। মিডিয়ার ভূমিকাও হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। এই মামলাটি ভারতের মিডিয়ায় সেন্সেশনাল কেস হয়ে উঠেছিল। চ্যানেলগুলো একের পর এক ক্রাইম থ্রিলার হিসেবে প্রচার করতে থাকে। মারিয়া তখন কখনো ক্রিমিনাল বারবি, কখনো দ্য বিউটিফুল বুচার নামে উঠে আসছিল। কিন্তু আসল প্রশ্ন ছিল, কে দায়ী? এটা কি প্রেমে ব্যর্থ এক নারীর ক্রোধ, নাকি একজন পুরুষের অপরাধে নীরব সহচর হওয়া? মানবিক ট্র্যাজেডির ছায়া। এলোহানের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে ভেঙে পড়েছে। একটা ভুল সিদ্ধান্ত, একরাশ ভালোবাসা আর একটা দেহকে টুকরো করা জীবনের কাছে তার কপাল পোড়া ভবিষ্যৎ। মারিয়া তখনও নিজের অবস্থানে অনড়। আমি শুধু প্রতিরক্ষায় ছিলাম, আমাকে ঠকানো হয়েছে, আর আমি মানুষ, আমিও ভেঙে পড়ি। এই অধ্যায়ে উঠে আসে নির্যাতন, অপরাধ, ভালোবাসা আর মিডিয়ার এক অদ্ভুত ত্রিভুজ, যা একজন মানুষের জীবনকে কেটে ছেড়ে ফেলে দেয় চিরতরে। কোর্টরুমে নিঃশব্দে বসেছিলেন মারিয়া সাসি। মাথার ওপর মিডিয়ার আলো, পাশে আইনজীবীদের ফিসফাস, আর চোখের সামনে ন্যায় বিচারের বেদি। 2008 সালের মে মাসে মুম্বাই পুলিশ চার্জশিট দেয় মারিয়া সাসি ও ইম্যানুয়েল মাথুরের বিরুদ্ধে। অভিযোগ ছিল খুন, দেহ গোপন করা, প্রমাণ নষ্ট এবং অপরাধে সহযোগিতা। তদন্তে বেরিয়ে আসে, ঘটনার দিন ইম্যানুয়েল নিজের অফিসে ছিলেন না, কিন্তু খুনের পরের ঘটনাগুলোয় তিনি ছিলেন জড়িত। মারিয়া পুলিশি জেরায় স্বীকার করে নেয় সে নিজেই খুন করেছিল। কিন্তু প্রশ্ন উঠে যায়, এটা কি আত্মরক্ষা ছিল, নাকি রাগের মাথায় পরিকল্পিত খুন? বিচারপতি এমডি সুকুল বিচার শুরু করেন 2011 সালের শেষে। মামলা চলে 2012-2013 সাল জুড়ে। মারিয়া বলেন, আমি খুন করেছিলাম ঠিকই, কিন্তু সেটা দুর্ঘটনা ছিল। আমি ভয় পেয়েছিলাম। আমি কাউকে খুন করার মতো মানুষ না। প্রসিকিউশনের যুক্তি ছিল, দেহ কাটার জন্য 3টে দিন সময় লেগেছে। গোটা প্রক্রিয়ায় ঠান্ডা মাথায় কাজ হয়েছে। এই রকম কাজ দুর্ঘটনার বশে হয় না। ইম্যানুয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও তিনি খুনের সময় উপস্থিত ছিলেন না, তবুও হত্যার প্রমাণ গোপন করতে তিনি সাহায্য করেছিলেন। কোর্ট সব দিক বিবেচনা করে রায় দেয় 2015 সালের জুলাই মাসে। রায় ছিল চমকে দেওয়া। মারিয়া সাসিকে খুনের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালত বলেন এটা কল্পনাতীত আত্মরক্ষার উদাহরণ। তবে মারিয়াকে প্রমাণ লোপাট ও অপরাধ ঢাকতে সাহায্য করার দায়ে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইম্যানুয়েল মাথুরকেও সাক্ষ্য প্রমাণ লোপাট ও অপরাধে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাকেও 3 বছরের সাজা দেওয়া হয়। কিন্তু এই রায়ের সময় তারা দুজনেই ইতিমধ্যেই প্রায় 3 বছর জেলে কাটিয়ে ফেলেছেন, ফলে তারা সরাসরি মুক্তি পেয়ে যান। এই রায় নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। একদল বলেন, এই রায় আমাদের ন্যায় বিচার ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে। একজনকে টুকরো করে ফেলা আর সেটা দুর্ঘটনা একসাথে ভাবাই যায় না। আবার অন্য দল বলেন, এই ঘটনায় মারিয়া নিজেও এক ধরনের শিকার। একজন মেয়ের মনের ভিতরে কি চলছিল সেটা শুধু সেই জানে। সাংবাদিক অরুণেশ তিওয়ারি বলেন, এই মামলা আমাদের সমাজের অন্ধকার দিক দেখায়, যেখানে প্রেম, বিশ্বাস আর প্রতারণা একসাথে জড়িয়ে যায়, আর যেখানে বিচারও একটা গল্পের মতো হয়ে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত একটাই প্রশ্ন রয়ে যায়। একটা তরতাজা প্রাণ, যাকে পুরো শহর ভালোবাসত, সে হারিয়ে গেল শুধু একটা সন্দেহের জন্য। আর এই বিচার কি সত্যিই ন্যায় দিয়েছিল, নাকি তথ্য প্রমাণের ঘাটতিতে অন্য কিছু? এটাই ছিল নীরজ গ্রোভার হত্যা মামলার বিচার, যেখানে কোনো নায়ক ছিল না, ছিল শুধু অন্ধকার, সন্দেহ আর এক বুক ব্যথা।
মুম্বাইয়ের সেই হত্যাকাণ্ড যা সারা দেশকে স্তব্ধ করে দিয়েছিল, সেই নীরজ গ্রোভার কেসের বিচার প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছিল ৩ বছর। ২০১১ সালের মে মাস, আখিরে সেই দিনটা আসে যেদিন শিখর সুমনের প্রাক্তন স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বোন মডেল মারিয়া মন্টেরিও সাক্ষাৎকারে বলেছিলেন, ইন্ডিয়া ওয়াচড, উই অল ওয়াচড, বাট ডিড জাস্টিস উইন? শেষ পর্যন্ত কি হয়েছিল? ২০০৮ সালের ৭ই মে এমিল মার্টেন্স এবং মেজর এমিলিয়ানো মিশ্রা ওরফে এমিল মার্টেন্সকে গ্রেপ্তার করা হয়েছিল। ৩ বছরের মধ্যে চার্জশিট, শুনানি, বিচার সব সম্পন্ন হয়, আর শেষে আদালতের রায়। এমিল জোসেফ ম্যাথিউ দোষী সাব্যস্ত, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এর জন্য সাজা ১০ বছর কারাবাস। মারিয়া সুসাইরাজ দোষী সাব্যস্ত, ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের জন্য সাজা ৩ বছর কারাবাস। কিন্তু এখানেই সেই অদ্ভুত ঘটনা ঘটে। মারিয়া সুসাইরাজ ইতিমধ্যেই ৩ বছর জেলে ছিলেন ট্রায়াল চলাকালীন, সুতরাং রায় ঘোষণার দিনই তাকে ছেড়ে দেওয়া হয়। এমনকি এমিল ম্যাথিউও ৩ বছর আগে থেকেই জেলে ছিলেন, ফলে তার বাকি সাজা কমিয়ে দেওয়া হয়। এত বড় একটা খুন, শরীর কেটে ফেলা, পোড়ানো, প্রমাণ লোপাট, আর বিচার ব্যবস্থার তরফ থেকে রায়, ইট ওয়াজ নট আ প্ল্যান্ড মার্ডার, অনলি আ ক্রাইম অফ প্যাশন। এই বাক্যটাই ছিল সেই দিনের সবচেয়ে বড় হেডলাইন। জনগণের প্রতিক্রিয়া ছিল ভয়ানক। নীরজ গ্রোভারের পরিবার ভেঙে পড়ে। তার বাবা বলেন, আমার ছেলে কি শুধুই একটা প্যাশনের শিকার ছিল? সারা ভারত জুড়ে প্রতিবাদ। অনেকে প্রশ্ন তোলে, একটা মানুষ খুন হয়ে গেলে যদি সেটা ইমোশনাল ইম্পালস হয়, তাহলে কি সেটা মাফযোগ্য? আইনের ফাঁক ফোকরে ছাড় পেয়ে গেল কি আসল অপরাধীরা? এই প্রশ্ন আজও ঘুরে ফিরে আসে। এই বিচার ছিল কেবল এক ব্যক্তির নয়, এই ছিল ভারতীয় বিচার ব্যবস্থার একটা প্রতিফলন, যেখানে অপরাধ যত ভয়ঙ্করই হোক, যদি আইনগত ব্যাখ্যা জোরালো হয়, তাহলে অপরাধীকে রেহাই মিলতেও পারে। আর ঠিক এই কারণেই নীরজ গ্রোভার কেস আজও রয়ে গেছে ভারতীয় ক্রাইম ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর এবং বেদনাদায়ক অধ্যায় হিসাবে।